আসসালামু আলাইকুম। আমি জসিমউদ্দিন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ম্যাথে অর্থাৎ গণিতের মধ্যে পরিসংখ্যানের যে অধ্যায়টা রয়েছে এই অধ্যায়টা থেকে মোটামুটি একটা ভালো মার্কস কিভাবে আমরা পেতে পারি এই বিষয়টা আজকে আলোচনা করব। তো যারা এই পাস পাস করার সহজ টেকনিক এই কথাটা ব্যবহার করা হয়েছে এর কারণটা হচ্ছে যে যারা তোমরা পাস করতে পারছো না বা অনেক চিন্তায় আছো সমস্যায় আছো তাদের জন্য আর কি এই অধ্যায়টা খুবই হেল্পফুল, মানে খুবই সাহায্যকারী একটা অধ্যায়। হ্যাঁ, আর যারা মোটামুটি দেখা যাচ্ছে যে অন্যান্য চ্যাপ্টার ত্রিকোণমিতি বীজগাণিতিক রাশি অন্যান্য চ্যাপ্টারগুলোতে এবিলিটি আছে, তারা তো গোল্ডেন প্লাস বা 90+ মার্কস পাবে, সেটা ভিন্ন কথা। তো আজকে আমরা আমরা সকলে এই বিষয়টা এই পরিসংখ্যান থেকে আজকে সমস্যাগুলো সমাধান করবো। তো শুরুতে বলে দিচ্ছি যে এখানে আমরা 6টা টাইপ করব। সৃজনশীলের ক্ষেত্রে আমরা 6টা টাইপ করব, এই 6টা টাইপ থেকে নিশ্চিত কমন আসবে, এখানে এর বাইরে আসবে না, 100% শিওর। সৃজনশীল এই 6টা টাইপ থেকে আসবে। তো প্রথম 3টা টাইপ হচ্ছে গড়, মধ্যক, প্রচুরক, এবং পরবর্তী 3টা টাইপ গড়সংখ্যা, বহুভুজ, অজীব রেখা এবং দেখা যাচ্ছে যে আয়তলেখ মানে চিত্র সংক্রান্ত। তো আজ প্রথম টাইপ আমরা কি দিয়েছি, আমরা দিয়েছি টাইপ 1। এই টাইপ 1-এ আমরা আলোচনা করব গড় নির্ণয়। এখানে এই সারণীটা থেকে আমরা প্রদত্ত সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, এই সারণী থেকে আমরা গড় নির্ণয় করব। আর দেখা যাচ্ছে যে অসংখ্য বা অনেক সারণী ছিল বা অনেক কোশ্চেন ছিল, সেগুলো থেকে এটা বাছাই করা হয়েছে, কারণ এই সারণীটা বা এই কোশ্চেনটা ময়মনসিংহ বোর্ড 24, রাজশাহী বোর্ড 23 এবং বরিশাল বোর্ড 23, কুমিল্লা বোর্ড 20, সিলেট বোর্ড 20 এবং এই নির্বাচনী পরীক্ষায় টেস্ট পেপার অ্যানালাইসিস করে দেখা গেছে যে কয়েকটি শীর্ষস্থানীয় স্কুলগুলোতে আসছিল। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। দেখা যাচ্ছে আমরা যদি গড় নির্ণয় করতে যাই তাহলে শুরুতে যে বিষয়টা করতে হবে যে আমাদের এই 1 2 3 4 5, সাধারণত গড় নির্ণয় করার জন্য এই 5টা মার্জিন, এই 5টা ঘর তোমার দিতে হবে। শুরুতে কি থাকবে? শুরুতে থাকবে শ্রেণী ব্যাপ্তি, মধ্যমান, গড় সংখ্যা, ধাপ বিচ্যুতি, এফ আই ইউ, অর্থাৎ এটা গুণফল হচ্ছে এটা। ঠিক আছে, দেখো আমরা কিন্তু শ্রেণী ব্যক্তিগুলো অলরেডি এই শ্রেণী ব্যক্তিগুলো এখানে আমরা দিয়ে দিয়েছি এবং আমরা এখন কি করব, মধ্যমান নির্ণয় করব। তো তোমরা মধ্যমান নির্ণয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যেভাবে কিভাবে মধ্যমান নির্ণয় করবা, দেখা যাচ্ছে যে এখানে 30 30 যোগ হলো 35, দুইটা যোগ দিলাম, এইটা আর এটা যোগ দিলাম, 65 65 আসছে। ভাগ ভাগ হচ্ছে 2 2 দিয়ে ভাগ দিবা, তাহলে 32.5 কত, 32.5। আবার পরটা এইভাবে দিলাম, 36 যোগ 41 দিলাম, ইকুয়াল ইকুয়াল করার পর ভাগ 2, তাহলে 38.5। অর্থাৎ আমরা এটা কি করব, এটা আমরা একটু মিস্টেক হয়ে গেছে আর কি। হ্যাঁ, তাহলে 32.5 এবং 38.5, তাহলে এইটার এটা ডিফারেন্স কত হলো, 38.5 মাইনাস 32.5, তাহলে 6। এইটা এটা ডিফারেন্স কত হলো, 6। তার মানে আমাদের এই 6 এই সংখ্যাটার সঙ্গে যদি আমরা 6 যোগ করে দেই তাহলে পরবর্তীতে আর ক্যালকুলেশন করতে হবে না, পরবর্তীতে আমরা পেয়ে যাব। আচ্ছা, একটা বেসিক হিসাব, সাধারণ একটা হিসাব করি যে 38 আর 6 কত হয়, 38 39 40 41 42 43 44, যারা আর কি তোমরা ক্যালকুলেশন পারো তো পারলা, আর যদি সমস্যা হয় তাহলে এইভাবে করবা, 38 39 40 41 42 43 44 44, তারপর হলো 44.5, 44 আর 6 কত, 50.5। তো প্রাথমিক লেভেলে জাস্ট একটু তোমাদেরকে ক্যালকুলেশন করে দেখানো হলো, যারা তোমরা একটু ইন্টেলিজেন্ট তোমরা এমনিতে এটা পারবা। তাহলে এটা হলো 6 56.5, 56 আর 6 হলো 62.5। তাহলে আমরা মধ্যমানটা পেয়ে গেলাম। এখন আমাদের কি গড় সংখ্যা, এই গড় সংখ্যা কি, এখানে যে গড় সংখ্যাটা দেয়া আছে এই গড় সংখ্যাটা এখানে দিব, এটা হচ্ছে কি 3 10 18 25 8 এবং 6, 8 এবং 6। ঠিক আছে, তোমরা বুঝে নিও বিষয়গুলো। তো গেল, এখন ধাপ বিচ্যুতিটা কিভাবে করবা, সেটা হচ্ছে যে তোমাকে অনুমিত গড় বা একটা তোমাকে গড়, একটা আনুমানিক একটা গড় তোমাকে ধরে নিতে হবে। তুমি এগুলা থেকে এই মধ্যমানগুলো থেকে যে কোনো একটা গড় ধরে নিতে পারো, যে কোনো একটা।
তো আমরা মাঝামাঝি লেভেলে নিলে আর কি ভালো হয়, আমরা এটাই নিচ্ছি আর কি, এটা নিচ্ছে জায়গা কম এই জন্য একটু এটার দিকে দিলাম, এটাকে আমরা ধরলাম এ, এটাকে কি ধরলাম, এটাকে আমরা এ ধরলাম, কারণ আমাদের এই গড়ের যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা অনুযায়ী কাজ করতে গেলে আমাদের এই এটার প্রয়োজন আছে, ঠিক আছে। তো আমরা এখানে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আমরা প্রথমে গড়ের সূত্রটা জানি, গড় গড় এ প্লাস সামেশন এফ আই ইউ আই বাই এর গুণন এস, ঠিক আছে। এই আমার মনে হয় এই জায়গাটা প্রয়োজন নাই, এখন আমরা তো গড় নির্ণয় করতেছি, আমরা এই জায়গাটা একটু ক্লিন করে নিই, হ্যাঁ হ্যাঁ, এটা বুঝতে পারলাম আর কি, যে গড় এটা হলো কত, এ প্লাস সামেশন এফ আই ইউ আই রুট এস ভাগে, তো এই জিনিসগুলো আমাদের কি কর, এই অঙ্কটা গড়টা নির্ণয় করতে গেলে এই জিনিসগুলো লাগবে। তো এখানে দেখো যে এই এ বরাবর আমরা ধাপ বিচ্যুতির ক্ষেত্রে শূন্য ধরে নেব, শূন্য ধরে নিয়ে উপরের গুলোর সঙ্গে মাইনাস দেব, -1 -2 -3, এবং নিচের গুলোর সঙ্গে +1 +2 এরকম যতটা থাকবে, নিচের গুলো শূন্য যেখানে দিব এই আনুমিত গড় মধ্যমান অনুযায়ী যেটা ধরবো সেই অনুযায়ী শূন্য দেব, এবং নিচের ক্ষেত্রে আমরা প্লাস দেব, এবং এখানে কি করব ভাইয়া, আমরা মাইনাস দেব। তো এখন এগুলো আমরা এই এফ আই ইউ এর ক্ষেত্রে এই গড়ের সঙ্গে এবং ধাপ বিচ্যুতির একটা গুণফল আমরা তৈরি করবো, সেটা হচ্ছে এটার সঙ্গে এটা গুণ দেবো, 3 3 কে 9, মাইনাস যেহেতু আছে তাহলে -9, আবার তাহলে 10 2 20 20, তাহলে -20, আবার দেখো 1 আছে তাহলে 18 একে 18, মাইনাস আছে যেহেতু আমরা মাইনাস দিলাম, তাহলে এইভাবে আমরা এটা করতে পারি। তো এখানে শূন্যর সঙ্গে গুণ করলে হয়ে যাবে 0, এবং এটা যেহেতু প্লাস আছে 8 একে 8 এবং 6 2 12। এখন আমরা কি করব, আমরা এই সামেশন এফ আই ইউ আই এই জিনিসটা এখান থেকে পাবো, সামেশন এফ আই ইউ আই এই জিনিসটা আমরা কি করব এখান থেকে পাবো, তাই একটা শর্ট এই জন্য একটু দিলাম, সামেশন এফ আই ইউ আই ইকুয়াল টু এটা কত হবে, কিভাবে হিসাব করবা, যে এই এই তিনটাকে যোগ করবা, এগুলো সবগুলো ঋণ মাইনাস, এগুলো যোগ করবা এবং এগুলো যোগ করবা, তারপরে দুটোর মধ্যে যে যোগফলটা আসবে সেটার মধ্যে থেকে বের করে দেখো কিভাবে, দেখো এখানে দেখো 20 18 9, তাহলে দেখো 8 আর 16 আর 1 17 7, হাতে 1 3 আর 1 4, তাহলে যেহেতু মাইনাস আছে সেক্ষেত্রে -47, এখানে যোগ করো 12, এটা হচ্ছে 8, অর্থাৎ 8 0, হাতে 1 1 আর 1 2, তাহলে 20। এখন দেখো এইটা মিলি পাইছো তোমরা 20, আর উপরেরটা মিলি পাইছো হলো 47, তাহলে এখন এখান থেকে মাইনাস করে দাও, -47 আর 20, দেখা যাচ্ছে এটা থেকে এটা তোমরা কি করবা, মাইনাস করে দিবা, যদি এটা থেকে এটা তোমরা মাইনাস করে দাও তাহলে দেখবা যে তোমাদের এখান থেকে আসতেছে মাইনাস, তাহলে আমরা বেসিক্যালি কি জানি 47 থেকে 20 বাদ দিলে 27 থাকে, -27, এই মানটা আমরা কিন্তু পেয়ে গেলাম। এখন এখন যে বিষয়টি দেখবো সেটা হচ্ছে যে এই ফর্মুলা অনুযায়ী আমরা আসলে সবকিছু পাইলাম কিনা। তো দেখো এখানে প্রথমত এখানে দেখো, এখানে এর মানটা লাগবে, কিসের মান লাগবে, এর মানটা লাগবে, এ ইকুয়াল টু কত, এই যে আমরা এখানে ধরে নিয়েছি 50.5, অর্থাৎ 50.5, তারপরে সামেশন এফ আই ইউ এর মান লাগবে, সামেশন এফ আই ইউ আই ইকুয়াল টু এই মানটা পাচ্ছি -27, কত পেলাম ভাইয়া, -27, এবং এন, এন আমরা কিভাবে বের করব, এন হলো এই টোটাল গড় সংখ্যাটা মিলে যত হবে তত হবে এন এর মান, তত হবে কিসের মান, এন এর মান। একটু হিসাব করি আমরা, 10 আর 3 13, ঠিক আছে, 13 ক্যালকুলেটরে আমরা যদি হিসাব দেই তাহলে দেখা যাচ্ছে 13 যোগ 18, প্রথমে 3 যোগ 10 যোগ 18, তারপরে হলো 25, তারপরে হলো 8, তারপরে হলো 6, আমরা 70 পেয়ে গেছি, আমাদের এন এর মানটা কত হবে তাহলে 70 হবে। এখন দেখো এন এর মানটা 70 হবে, আর এইচ মানে হচ্ছে এই শ্রেণী ব্যবধানটা কত, 36 থেকে 41, 30 থেকে 35, 42 থেকে 47, 48 থেকে 53,
এই শ্রেণী ব্যবধানটা কত সেটা আমরা এখানে পাবো। তাহলে হিসাব করো 36 37 36 37 38 39 40 41। তাহলে আমাদের শ্রেণী ব্যবধানটা হচ্ছে 6। তোমরা জাস্ট হিসাব করলেই এটা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন এই সূত্রটি আমরা বসাবো। কি বসাবো? এর মান বসাবো 50.5 প্লাস সামেশন এফ আই কিউ আই, এই সূত্রটি দিয়ে আমরা এখানে পাইছি মাইনাস 27, এন পাইছি আমরা 70 এবং আমরা এইচ পাইছি 6। এখন আমরা এখানে ক্যালকুলেশন করব। তাহলে প্রথমত আমাদের কি করতে হবে, এইটার সঙ্গে 50.5 প্লাস, এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায় আর কি, প্লাসে মাইনাসে মাইনাস, আর 27 ভাগ যদি 70 দেই, 27 ভাগ 70 তাহলে 0.38 এটা আমরা পাচ্ছি। এটার সঙ্গে এটা দিলাম গুণন 6 গুণন 6। ঠিক আছে, এবার আমরা কি করব, 50.5 মাইনাস এটার সঙ্গে 6 গুণ করে দেব, 0.385 গুণন 6। তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে আমাদের আসে 2.31। অতএব এর সঙ্গে এটা মাইনাস যদি করে দেয় 50.5 মাইনাস 2.31, তাহলে 48। বুঝছো? এখানে দেখো, তাহলে টোটাল এই ক্যালকুলেশনটা থেকে যদি এই শ্রেণীব্যাপ্তি গড় সংখ্যা এই সারণী থেকে আমাদের যদি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলে, তাহলে এই ছকের মাধ্যমে আমরা যেভাবে ক্যালকুলেশন করলাম এই ফর্মুলাটা ইউজ করে এই মানগুলো দিয়ে আমরা এইভাবে ক্যালকুলেট করব। তাহলে এর অ্যানসারটা হচ্ছে 48.20। আসসালামু আলাইকুম। তো এইটা আমরা দ্বিতীয় অংশ দিচ্ছি। দ্বিতীয় অংশটা কি, যে আমরা টাইপ 1 এর মধ্যে গড়টা আমরা কি করছি, আমরা নির্ণয় করছি। এখন আমরা টাইপ 2 এর মধ্যে এই মধ্যকটা নির্ণয় করব। কি করব ভাইয়া? মধ্যকটা নির্ণয় করব। তো গড় কিভাবে নির্ণয় করতে হয়, গড়ের ফর্মুলাটা কি, কিভাবে বের করতে হবে, আমরা কিন্তু অলরেডি শিখে ফেলেছি। তো যারা আগে থেকে শিখে গেছে তারা অলরেডি আমরা কি করে ফেলেছি, রিভিশন দিয়ে ফেলেছি। তো এখন আমরা কি করব, মধ্যক নিয়ে আলোচনা করব। তো এটা হচ্ছে একটা আর পূর্বে একটা অন্যরকম ছিল, এটা ব্যতিক্রম। এই সারণীর আমরা শ্রেণীব্যাপ্তিটা দিয়ে দিয়েছি এবং গড়সংখ্যাটা দিয়ে দিয়েছি, এবং ক্রমযোজিত গড়সংখ্যা, তুমি যদি মধ্যক নির্ণয় করতে যাও তোমার ক্রমযোজিত গড়সংখ্যা লাগবে। এই তিনটা জিনিস তোমার লাগবে। তো এখানে দেখো, প্রথমত এই গড়সংখ্যাটা, এই প্রথম গড়সংখ্যাটা এখানে লিখবা 4, এবং ক্রমযোজিত গড়সংখ্যা হচ্ছে এই গড়সংখ্যার সঙ্গে এর সঙ্গে পরেরটা যোগ, পরেরটার সঙ্গে পরেরটা যোগ। এখানে যেটা আসবে এইভাবে ওটাখানি যোগ হবে। তো দেখো কিভাবে, 4 আমরা তার প্রথমটা ওইভাবে লিখবো, 4 7 আর 4 কত হয় 11, 11 আর 9 কত হয় 20, অর্থাৎ এইটার সঙ্গে নিচেরটা গুণ, 20 আর 12 কত হয় 32, 32 আর 8 কত হয় 40, 40 আর 7 47, 47 আর 3 50। এটাই হচ্ছে আমাদের n = 50। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা আমরা বের করলাম। এই তিনটা বিষয় যখন বের করলাম, এখন আমাদের কি করতে হবে, ফর্মুলাটা দেখি। যে মধ্যকের ফর্মুলাটা হচ্ছে l প্লাস n ভাগ 2 মাইনাস fc গুণন h ভাগ f। এখন দেখো, এই মধ্যটা যদি তুমি নির্ণয় করতে যাও, এই টোটাল প্রত্যেকটা জিনিসের কি লাগবে, মান লাগবে। এই মানগুলো আমরা কিভাবে বের করব সেটাই তো আমরা শিখবো আজকে। হ্যাঁ, তাহলে দেখো, শুরুতেই মধ্যক শ্রেণী কোনটা সেটা তোমাকে নির্বাচন করতে হবে। এখানে দেখো মধ্যক শ্রেণী, আচ্ছা আগে লিখি। তো মধ্যক শ্রেণী হচ্ছে যে তুমি যে n পাইছো, তুমি যে n = কত পাইছো ভাইয়া, 50 পাইছো। এইটাকে মধ্যক শ্রেণী বানাইতে গেলে তোমাকে কি করতে হবে, তোমাকে n ভাগ 2 দিতে হবে। n ভাগ 2 = 50 ভাগ 2 = 25। এই 25তম পদ, অর্থাৎ এই 25তম
25তম পদের মান হবে অনুযায়ী মধ্যক শ্রেণী। এখন আমরা এটাতে লেখা আছে 25তম পদের মান অনুযায়ী মধ্যক শ্রেণী। তো আমরা এখানে দেখি 25তম পদটা কোথায় আছে। এখানে সেই তম পদটা আমরা বের করবো এই ক্রমযোজিত গড় সংখ্যা থেকে। তাহলে এখানে 20 আছে, তারপরে 20 থেকে নিচে আছে, এখানে আমাদের 25 আছে, তারপরে উপরে আছে, এখানে কত আছে 32 আছে। তাহলে এই 20 এর পরে এবং এই 32 এর 20 এবং 32 থেকে মধ্যবর্তী সময় কি আছে, আমাদের 25 আছে। তো যেখানে 32 এর কাছাকাছি হওয়ার কারণে আমাদের মধ্যক শ্রেণী এটা হয়ে গেল। এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে মধ্যক শ্রেণী। তো এটা যদি মধ্যক শ্রেণী হয়, এই মধ্যক শ্রেণীর তাহলে 25তম মান অনুযায়ী মধ্যক শ্রেণী পাবে, অর্থাৎ 76 থেকে 80। এটা হচ্ছে মধ্যক শ্রেণী। তো এটা আমাদের কেন লাগবে, কারণ ভাইয়া তুমি যদি এই এল এর মানটা পেতে চাও তাহলে এই তোমার মধ্যক শ্রেণীর নিম্ন মানটা লাগবে। তো মধ্যক শ্রেণী যদি তুমি দেখা যাচ্ছে যে বাছাই না করো বা না চিনো, তাহলে তুমি এল এর মানটা পাবা না। এই জন্য ভাই তোমাকে কি করতে হবে, এখানে এই মধ্যক শ্রেণীটা নির্ণয় করতে হবে। এখন তুমি এল এর মানটা পাচ্ছ, এই যে এখানে নিম্ন সীমা হচ্ছে 76, অর্থাৎ এটা হচ্ছে এল এর মান, বুঝছো? এটা হচ্ছে মধ্যক শ্রেণী। তো আমরা ডিরেক্ট সূত্রের মধ্যে চলে যাবো। এখন একটু মিশিয়ে দিই। তো আমাদের সূত্র বলতেছে যে মধ্যক এল প্লাস এন ভাগ 2 মাইনাস এফ সি গুণন এইচ ভাগ এফ এম। ঠিক আছে, এটা করতে গেলে যেসব মান লাগবে তা হলো, প্রথমে এল এর মান লাগবে, এটা হচ্ছে এল, দেখি এটা হচ্ছে এল এর মান লাগবে। তারপর কি লাগবে, এন ভাগ 2 এর মান লাগবে। তারপর কি লাগবে, এফ সি এর মান লাগবে। তারপর কি লাগবে, এইচ এর মান লাগবে। তারপর এফ এম এর মান লাগবে। এখন চলো জেনে নেই কিভাবে এই মানগুলো আমরা পাবো। এল হলো এই মধ্যক শ্রেণী আমরা যেটা পাইছি, একটু আগে যেটা লিখে দিলাম আর কি, 76 থেকে 80। এটা হচ্ছে কি ভাইয়া, মধ্যক শ্রেণী। তাহলে এল হলো এই মধ্যক শ্রেণীর নিম্ন মানটা কত, 76। এবার আমরা কি এন ভাগ 2, আমরা তো আগে এন ভাগ 2 বের করছি, এর হচ্ছে 50, তাহলে 50 ভাগ হচ্ছে 2, এমনিতে আমরা 25 পাচ্ছি, ঠিক আছে, 25 পাচ্ছি। এখানে এন ভাগ 2 কি হচ্ছে আমাদের 25 হচ্ছে, ঠিক আছে, 25 হচ্ছে। এরপরে আমাদের যেটা লাগবে সেটা হলো এফসি। এফসি আমরা কিভাবে পাবো, দেখো এই মধ্যক শ্রেণীটা নির্বাচন করা, বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই মধ্যক শ্রেণীর উপর নির্ভর করতেছে যে বাকি মানগুলো কি হবে। এই মধ্যক শ্রেণী হচ্ছে এটা, তো এফসির মানটা হবে এই মধ্যক শ্রেণীর উপরে যে ক্রমযোজিত গড় সংখ্যা আছে, এটা হচ্ছে এফসি। বলা ভাইয়া, এই মধ্যক শ্রেণীর উপরে ক্রমযোজিত গড় সংখ্যা উপরে যেটা রয়েছে এটা হচ্ছে এফসি মান। তাহলে এখানে কত আছে, 20। এইচ, এই হচ্ছে শ্রেণী ব্যবধান 61 থেকে 65, 5। এবং এফ এম হচ্ছে যে মধ্যক শ্রেণীটা তুমি নির্ণয় করছো সেখানে গড় সংখ্যা কত, 12। আমরা মানগুলো পেয়ে গেলাম। এখন আমরা কি করবো ভাইয়া, ক্যালকুলেশন করবো। ক্যালকুলেশন করি, তাহলে 76 এল ইকুয়াল টু 76 প্লাস এন ভাগ 2 হলো 25 মাইনাস এফসি হলো 20 গুণন এইচ এর মান আমরা পাইছি 5, এফ এর মান পাইছি আমরা 12। ঠিক আছে, কি পাইছি, 12। এখন দেখো আমরা যেভাবে করব, 76 প্লাস 25 থেকে 20 বাদ দিলে আমরা পাবো 5, ঠিক আছে, গুণন 5 ভাগ 12। এখানে কি হবে, আমরা যদি একসঙ্গে এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো, আমরা এটার সঙ্গে এটা আগে গুণ করে দিই, 76 প্লাস 5 পাতা 25 ভাগ 12, তাহলে 76 প্লাস 25 ভাগ 12
2.08 ঠিক আছে। এটার সঙ্গে যদি আমরা যোগ করে দেই তাহলে 76 প্লাস 2.083 তাহলে 78.08। তো আমরা কি পাইলাম, এই মধ্যকটা পুরা এই সারণীটা থেকে টাইপ 2 এর মধ্যে আমরা এই মধ্যক নির্ণয়ের জন্য তিনটা বিষয় লাগে, সেটা হলো পি গড় সংখ্যা, ক্রমযুক্ত গড় সংখ্যা, এসব বিষয় থেকে আমরা শুরুতে কি করছি, আমরা এই ক্রমযুক্ত গড় সংখ্যা নির্ধারণ করছি, এরপর n ভাগ 2 এর মাধ্যমে আমরা মধ্যক শ্রেণীটা নির্ণয় করছি, এবং মধ্যক শ্রেণীর নিচেরটা হচ্ছে l এবং গড় সংখ্যা হচ্ছে ff এবং এই ওদিকে উপরেরটা হচ্ছে fc। তো টোটালি মধ্যক শ্রেণীটা আমাদের লাগবে, এটা ভুল করা যাবে না। হ্যাঁ, তো মধ্যকের আমরা ফর্মুলাটা দিলাম, এই অনুযায়ী মানগুলো পাইলাম, তারপর আমরা ক্যালকুলেশন করে পাইলাম, তাহলে এটা উত্তরটা হচ্ছে 78.083 প্রায়। বুঝছো? তাহলে এরপরে আমরা টাইপ 3টা দেখব। কি টাইপ 3? তো আমাদের দেখা যাচ্ছে যে দুটো টাইপ শেষ হয়ে গেছে, এখন আমরা এই 3 নাম্বার টাইপটা নিয়ে কি করব ভাই, আলোচনা করব। 1 নাম্বার টাইপে আমরা কি শিখছি, গড়। 2 নাম্বার টাইপে আমরা কি শিখছি, মধ্যক। এবং 3 নাম্বার টাইপে আমরা শিখব প্রচুরক। প্রচুরক নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী। তো প্রচুরক যদি তুমি নির্ণয় করতে চাও তাহলে তোমাকে শ্রেণীবৃত্তি এবং গড় সংখ্যা এই দুটো থেকে হবে। এই সবটা থেকে আমরা এটা কি করব, সলভ করব। ঠিক আছে, তাহলে আমাদের শুরুতে কি লাগবে, আমরা যদি এইগুলোর মধ্যে থেকে প্রচুরক শ্রেণীটা যদি আমরা নির্ণয় না করতে পারি তাহলে আমরা ফর্মুলা কাজে লাগাতে পারবো না। দেখো, প্রচুরকের সূত্রটা হচ্ছে প্রচুরক ইকুয়াল l প্লাস a ফর ভাগ a ফর প্লাস f2, ঠিক আছে, গুণন। এটা কিসের ফর্মুলা ভাইয়া? এটা হচ্ছে আমাদের প্রচুরকের ফর্মুলা। এখন এই ফর্মুলা অনুযায়ী যদি কাজ করতে যায় তাহলে আমাদের l এর মান লাগবে, a ফর f2 s এর মান লাগবে। তো এটা আমরা কিভাবে পাবো? এটা প্রচুরক শ্রেণী। প্রচুরক শ্রেণী কিভাবে হবে দেখবা, গড় সংখ্যা যেটা সর্বোচ্চ আছে সেটাই। এখানে দেখো 6 বড় না 8 বড়, 8 বড়, 10 বড় না 12 বড়, 12 থেকে 5 বড় না, 7 বড় না 2 না, অর্থাৎ এটা হচ্ছে বড়। আর a বড় হওয়ার কারণে এটা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। প্রচুরক শ্রেণী, এইটা হচ্ছে কি ভাইয়া, প্রচুরক শ্রেণী। এখন এই অনুযায়ী আমাদেরকে পরবর্তী কাজগুলো করতে হবে। ঠিক আছে, এর যে পরবর্তী কাজগুলো কিভাবে করব, এই প্রচুরক শ্রেণীর সর্বনিম্ন এটা হচ্ছে কত, সর্বনিম্ন অনুপাতটা হচ্ছে, এখানে লিখে দেই, এখানে l হচ্ছে, এলটা কোথায় পাবা, এলটা এই প্রচুরক শ্রেণীর এখানে নিম্ন অনুপাতটা পাবা 61। তারপর a4 আমরা কিভাবে পাবো, এটার সঙ্গে এই প্রচুরক শ্রেণীর গড় সংখ্যা থেকে উপরটা যদি মাইনাস করে দিই, 12 মাইনাস 10 তাহলে 2, 12 থেকে 10 বাদ দিচ্ছি তাহলে 2, a4 হবে 2। এবং f2 কিভাবে পাবা, f2 পাবা হচ্ছে এইটার সঙ্গে এই প্রচুরক শ্রেণীর যে গড় সংখ্যা থাকবে এটার সঙ্গে নিচেরটা মাইনাস করে দিবা, 12 মাইনাস 5 7, এটা কত পেলা 7। এটা মান পাইছো, এটা পাইছো, এটা পাইছো, এটা পাইছো। এখন এই শ্রেণী ব্যবধান কত 31 থেকে 40, 10। এখন আমরা পুরো টোটাল মানটা কি করছি ভাইয়া, পেয়ে গেছি, টোটাল মানটা পেয়ে গেছি। এখন আমাদের অঙ্কটা করতে কি হবে ভাইয়া, সুবিধা হবে। আমরা জানি এটা সূত্র, এই সূত্র অনুযায়ী যদি আমরা বসাই, ঠিক আছে, সেই মোতাবেক দেখো এই সূত্রটা যদি এখানে বসাই তাহলে এটা প্রচুরক আর কি, তোমরা একটু বুঝে নিও। হ্যাঁ, প্রচুরক, এই সূত্রটা যদি বসাই তাহলে l এর মান দেখো, l প্লাস l এর মান ডাইরেক্ট মানটা আমি বসে দিচ্ছি 61 প্লাস a ফর হচ্ছে 2 ভাগ a ফর হচ্ছে 2 প্লাস 7 গুণন এই হচ্ছে 2। ঠিক আছে, এটা হচ্ছে ভাই 61, কত 61। বুঝলে এই সূত্র, প্রচুরকের সূত্র, এই অনুযায়ী আমরা কাজ করতেছি। তাহলে 61 প্লাস 2 ভাগ 27 পাওয়া যায়, 61 যোগ 10 যোগ 20 ভাগ 9। ঠিক আছে,
আমরা একটু ক্যালকুলেটরে দেখব। হচ্ছে তোমার 61 ভাগ 20 ভাগ 9, তাহলে এটা হচ্ছে 2 দশমিক, এটা হচ্ছে 2 দশমিক, ঠিক আছে। তাহলে কথা হচ্ছে 63 61 63 দশমিক 2, ঠিক আছে। তাহলে ভাইয়া আমরা 6টি টাইপ করব, ডিস্ট্রিক্ট কমন পাবা। এই 6টা টাইপের মধ্যে আমরা অলরেডি 3টা টাইপ করে ফেলছি। কয়টা টাইপ করে ফেলছি? 3টা। 1 নম্বরে আমরা কি করছি? 1 নম্বরে করে হচ্ছে গড়। এটা সংক্ষিপ্ত পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করেছি। এটা টাইপ, এটা হচ্ছে কি ভাইয়া? টাইপ 1। টাইপ 1। টাইপ 2 আমরা কি করছি? মধ্যক নির্ণয় করছি। টাইপ 3 এ কি করছি ভাইয়া? আমরা প্রচুরক নির্ণয় করছি। এই 3টা টাইপ আমাদের এই ক্লাসে আজকে হলো। পরবর্তী ক্লাসে আমরা যে 3টা টাইপ দেব সেটা হচ্ছে আমরা দেব গণসংখ্যা বহুভুজের লেখ চিত্রটা। গণসংখ্যা বহুভুজ, তো এটা লেখ চিত্রের মাধ্যমে আমাদেরকে একটু করতে হবে। তো এই জন্য আমরা এখন দিলাম না, এটা একটু পরে দিব আমরা। তাহলে আমাদের এই 3টা কমপ্লিট হয়ে গেছে। আর 4 নম্বরে এটা পাবা, তারপরে 5 নম্বরে পাবা হচ্ছে তোমার অজীব রেখা। অজীব রেখা এবং 6 নম্বরে পাবা আয়তলেখ। তুমি যদি এই 6টা টাইপ করে যাও